নমস্কার। আজকের আলোচনায় আমরা ভারতের সংবিধানের একটা খুব গুরুত্বপূর্ণ অংশে ফোকাস করছি, মৌলিক অধিকার। হ্যাঁ, বিশেষ করে অনুচ্ছেদ ১২ থেকে ১৮। আমাদের কাছে একটা ইউটিউব ভিডিওর বেশ বিস্তারিত প্রতিলিপি আছে, যা থেকে আমরা এই বিষয়গুলো এর নির্যাসটা তুলে আনার চেষ্টা করব। একদম। মূল লক্ষ্য হবে মৌলিক অধিকারের ভিত্তিটা কি, কেন এগুলো জরুরি, আর অবশ্যই সমতার অধিকারের ধারণাটা সেটা নিয়ে একটু গভীরে কথা বলা। আচ্ছা, শুরুতেই বলি, এই যে মৌলিক অধিকার, এগুলোকে মৌলিক কেন বলা হয়? সাধারণ আইনি অধিকারের থেকে এর তফাৎটা কোথায়? দেখুন, এগুলো মৌলিক কারণ এগুলো ছাড়া একজন মানুষের সম্পূর্ণ বিকাশ সম্ভব নয়, জীবন ধারণের জন্য অপরিহার্য। উৎস যেমন বলছিল, অধিকার না থাকলে জীবনটা জেলের মতো। ঠিক তাই, স্বাধীনতা, আত্মসম্মান এগুলো থাকে না। এগুলো কিন্তু সরকার বা অন্য কেউ সহজেই কেড়ে নিতে পারে না, সাধারণ আইনের মতো নয়। আর এ ধারণাটা তো আমেরিকা থেকে নেয়া, তাই না? সংবিধানের ৩য় ভাগে আছে। হ্যাঁ, মার্কিন সংবিধানের বিল অফ রাইটস থেকে বেশ অনুপ্রাণিত। আমাদের সংবিধানের পার্ট ৩ অনুচ্ছেদ ১২ থেকে ৩৫। এই পার্ট ৩ কে তো অনেকে ম্যাগনা কার্টা বলেন ভারতের। কেন এই তুলনা? ম্যাগনা কার্টা ১২১৫ সাল ইংল্যান্ড, রাজা জন কিছু অধিকার মেনে নিতে বাধ্য হয়েছিলেন। ওটা ছিল রাজার ক্ষমতার ওপর প্রথম একটা বড়সড় রাশ টানার ঘটনা। ও আচ্ছা। আমাদের সংবিধানের এই ৩য় ভাগও ঠিক সেভাবে রাষ্ট্রের ক্ষমতার ওপর একটা সীমা টানে, নাগরিকদের কিছু অলঙ্ঘনীয় অধিকার দেয়। সেই জন্যই ঐতিহাসিক তুলনাটা আসে। বেশ, কিন্তু অধিকারগুলো কি একদম অবাধ? কোনো সীমা নেই? উৎস বলছিল যে এগুলো সীমিত করা যায়, সাসপেনশন আর রেস্ট্রিকশনের কথা বলছিল। না না, অবাধ নয়, যুক্তিসঙ্গত বাধা থাকতেই পারে। সাসপেনশন বা নিলম্বন হলো গিয়ে সাময়িক স্থগিতাদেশ। টেম্পোরারি। হ্যাঁ, একদম। ধরুন, জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি এটা করতে পারেন। জাতীয় নিরাপত্তার কারণে হয়তো চলাফেরার স্বাধীনতায় কিছু বাধা এলো। আর রেস্ট্রিকশন বা প্রতিবন্ধক? রেস্ট্রিকশন হলো তুলনামূলকভাবে স্থায়ী সীমাবদ্ধতা। সংসদ আইন করে কোনো অধিকারকে কিছুটা কমাতে পারে। কিন্তু তার জন্য তো কারণ থাকতে হবে। অবশ্যই, বৃহত্তর জনস্বার্থ বা অন্য কোনো মৌলিক অধিকার রক্ষার প্রয়োজনে। যেমন ধরুন, বাক স্বাধীনতা আছে, কিন্তু তার মানে তো এই নয় যে বিদ্বেষ ছড়ানো যাবে। ঠিক। সেখানে আইন সীমা টানবেই। উৎস যেমন ওই ৩ তালাকের উদাহরণ দিয়েছিল। যদিও পার্সোনাল লর অংশ ছিল, কিন্তু মনে করা হয়েছে ওটা মহিলাদের মৌলিক অধিকার, সমতা, মর্যাদা এগুলো ক্ষুণ্ণ করছে। তাই সংসদ আইন এনেছে। তার অধিকারের সাথে দায়িত্ববোধও জড়িত। আর যদি সরকার বা কেউ এই অধিকার ভাঙে, তখন সুরক্ষা কি? এখানেই আসছে আদালত, আমাদের বিচার ব্যবস্থা। সংবিধান নিজেই অনুচ্ছেদ ৩২ আর ২২৬-এর মাধ্যমে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টকে এই অধিকার রক্ষার দায়িত্ব দিয়েছে। এগুলো কি জাস্টিসিয়েবল? আদালতে যাওয়া যায়? হ্যাঁ, এগুলো বিচারযোগ্য, জাস্টিসিয়েবল, আর প্রয়োগযোগ্য বা এনফোর্সেবল। অধিকার খর্ব হলে সোজা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়া যায়। আদালত তখন রায় দিয়ে সেটা বলবৎ করতে পারে। আদালত হলো রক্ষাকর্তা। খুব ভালো ব্যবস্থা। তাহলে এবার অনুচ্ছেদ ধরে এগোনো যাক। অনুচ্ছেদ ১২, রাষ্ট্র বা স্টেটের সংজ্ঞা। রাষ্ট্র বলতে আমরা তো সরকার বুঝি। এখানে কি আরও ব্যাপক হ্যাঁ, অনেকটাই ব্যাপক। উৎস খুব পরিষ্কার করে বলেছে, এখানে রাষ্ট্র শুধু কেন্দ্র বা রাজ্য সরকার নয়। তাহলে কারা? এর মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ, যেমন ধরুন পৌরসভা, পঞ্চায়েত, ও এমনকি সরকারি অনুদানে বা অর্থে চলা সংস্থাও পড়ে। বিদ্যুৎ বোর্ড, এলআইসি, অনেক বিশ্ববিদ্যালয়, যাদের আইন বা নিয়ম তৈরির ক্ষমতা আছে। এই সংজ্ঞাটা এত বিস্তৃত কেন? এর গুরুত্বটা কোথায়? গুরুত্ব বিশাল, কারণ মৌলিক অধিকারগুলো তো মূলত রাষ্ট্রের বিরুদ্ধেই প্রযোজ্য। এই সংজ্ঞার আওতায় যারা পড়ছে, তারা এমন কিছু করতে পারবে না যা মৌলিক অধিকার কেড়ে নেয়? একদম ঠিক। এটাই ক্ষমতা আর নাগরিক স্বাধীনতার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে। উৎস যেমন কঙ্গনা রানাওয়াত আর বিএমসির ঘটনার কথা বলছিল। ঘটনা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু নীতিটা হলো ক্ষমতা জারি হোক, সংবিধানের ঊর্ধ্বে নয়। বোঝা গেল। তাহলে রাষ্ট্র কারা সেটা জানলাম। এরপর অনুচ্ছেদ ১৩, উৎস এটাকে একটা ফিল্টার বলছে। এটা কিরকম? অনুচ্ছেদ ১৩ হল মৌলিক অধিকারের একটা সেফটি গার্ড বলতে পারেন। এর দুটো দিক। এক, সংবিধান চালু হওয়ার আগের আইন, প্রি কনস্টিটিউশনাল ল। হ্যাঁ। সেগুলোর যে অংশ মৌলিক অধিকারের সাথে মিলবে না, সেটা বাতিল। আর দুই? দুই হল সংবিধান চালু হওয়ার পর,
মানে পোস্ট কনস্টিটিউশনাল, রাষ্ট্র এমন কোনো আইন বানাতে পারবে না যা মৌলিক অধিকার কেড়ে নেয় বা কমায়। যদি বানায় সেটাও বাতিল, মানে অসাংবিধানিক। তার মানে পুরনো কোনো খারাপ প্রথা হোক বা নতুন কোনো আইন যদি অধিকার ভাঙে, দুটোকেই চ্যালেঞ্জ করা যায়। একদম। উৎসের ৩ তালাকের উদাহরণটা আবার ভাবুন। ওটা পার্সোনাল লয়ের অংশ হয়েও সুপ্রিম কোর্ট বাতিল করল কেন? কারণ ওটা মহিলাদের সমতা, মর্যাদা, জীবনের অধিকার এগুলোর বিরুদ্ধে যাচ্ছিল। ঠিক তাই। অনুচ্ছেদ ১৪, ১৫, ২১-এর পরিপন্থী, তাই বাতিল। ডক্টর আম্বেদকর তো এই ১৩ নম্বর অনুচ্ছেদকে খুব গুরুত্ব দিতেন। এটাই নিশ্চিত করে যে অধিকারগুলো শুধু কাগজে থাকবে না, বাস্তবেও সুরক্ষিত থাকবে। দারুণ একটা রক্ষা কবচ তো। এরপর আমরা সমতার অধিকারের এলাকায় ঢুকছি। অনুচ্ছেদ ১৪। এখানে দুটো কথা আছে, আইনের চোখে সমতা আর আইন দ্বারা সমান সুরক্ষা। দুটো কি একই? না, একটু আলাদা, যদিও লক্ষ্য একই, সমতা। আইনের চোখে সমতা বা ইকুয়ালিটি বিফোর ল, এটা ব্রিটিশ ধারণা। এর মানে হল আইন সবার জন্য সমান, কেউ ওপরে নয়, রাষ্ট্রপতি হন বা সাধারণ মানুষ। মানে পদের জন্য আলাদা সুবিধা নেই? না। আর আইন দ্বারা সমান সুরক্ষা বা ইকুয়াল প্রোটেকশন অফ লজ, এটা আমেরিকান ধারণা। এটার মানে কি? এটার মানে হল যারা একই পরিস্থিতিতে আছে তাদের সঙ্গে আইন একই রকম ব্যবহার করবে, মানে সমানে সমানে ব্যবহার। কিন্তু এখানে তো আবার বলা হয় যে আলাদা পরিস্থিতিতে আলাদা ব্যবহার করা যায়। হ্যাঁ, এখানেই ব্যাপারটা। আইন কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে থাকা লোকের জন্য আলাদা নিয়ম বানাতে পারে, তবে তার পেছনে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। এটাকে বলে রিজনেবল ক্লাসিফিকেশন। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, ট্রেনের টিকিট, বাচ্চা আর বড়দের টিকিটের দাম তো আলাদা হয়। হ্যাঁ, হয়। এটা কি বৈষম্য? না, কারণ বাচ্চা আর প্রাপ্তবয়স্ক এক অবস্থায় নেই, তাদের জন্য আলাদা ব্যবস্থা করাটা যুক্তিসঙ্গত। বা ধরুন, রাষ্ট্রপতি বা রাজ্যপাল পদে থাকাকালীন ফৌজদারি মামলা চলে না। এটা একটা সাময়িক সুরক্ষা। পদ থেকে সরলে কিন্তু মামলা হতে পারে। এখানেও পদের ভিত্তিতে একটা যৌক্তিক পার্থক্য করা হচ্ছে, কিন্তু এই পার্থক্যটা যেমন খুশি তেমন করা যাবে না, অযৌক্তিক হওয়া চলবে না। আচ্ছা, একদিকে আইন সবার জন্য সমান, আবার অন্যদিকে পরিস্থিতি অনুযায়ী যৌক্তিক পার্থক্যও করা যেতে পারে। বেশ একটা ব্যালেন্স। এরপর অনুচ্ছেদ ১৫, যেটা নির্দিষ্ট কিছু কারণে বৈষম্য নিষেধ করছে। ঠিক। অনুচ্ছেদ ১৫ বলছে, রাষ্ট্র কোনো নাগরিকের সাথে শুধু ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান এইগুলোর ভিত্তিতে কোনো রকম বৈষম্য করতে পারবে না। দোকান, হোটেল, পুকুর, ঘাট এগুলোতে ঢোকার ব্যাপারেও তো? হ্যাঁ, পাবলিক প্লেসে ঢোকার ব্যাপারেও এই ভিত্তিতে কোনো বাধা বা শর্ত দেওয়া যাবে না। কিন্তু আমরা তো দেখি যে মহিলাদের জন্য বা পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সেটা কি তাহলে এই অনুচ্ছেদ ১৫-র বিরুদ্ধে যায় না? না, এখানেই আসছে ইতিবাচক বৈষম্য বা পজিটিভ ডিসক্রিমিনেশনের ধারণা। সংবিধান নিজেই এর অনুমতি দিয়েছে। মানে? অনুচ্ছেদ ১৫(৩) বলছে, রাষ্ট্র নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারবে। আর ১৫(৪) বলছে, সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণী SEBC আর তপশিলি জাতি উপজাতিদের SC/STর উন্নতির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা নিতে পারে। এটাই তাহলে সংরক্ষণের সাংবিধানিক ভিত্তি? হ্যাঁ, একদম। আপাতদৃষ্টিকে এটা বৈষম্য মনে হলেও এর উদ্দেশ্য হল ঐতিহাসিক বঞ্চনা আর অসমতার শিকার হওয়া গোষ্ঠীগুলোকে অন্যদের সমান জায়গায় আনা। উৎসব এখানে সংরক্ষণের প্রয়োজন নিয়ে কিছু বলছিল, তাই না? হ্যাঁ, যেমন জাতিভেদ প্রথার গভীর প্রভাবের কথা বলছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু মানুষ সুযোগ পায়নি। ওই যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঞ্ঝির মন্দিরে ঢোকার পর ধুয়ে ফেলার ঘটনাটার কথা বলা হয়েছে। হ্যাঁ, মনে পড়ছে। ওটা দেখায় যে মানসিকতাটা এখনও কতটা গভীরে। উৎসের বক্তব্য অনুযায়ী যতদিন এই ভেদাভেদ থাকবে ততদিন হয়তো এই ধরনের পজিটিভ ব্যবস্থার দরকার হতে পারে। যদিও এটা খুবই সেন্সিটিভ আর বিতর্কিত বিষয়, এর অনেক রাজনৈতিক সামাজিক দিক আছে। বিষয়টা সত্যিই জটিল। সংবিধান একদিকে আদর্শ সমতার কথা বলছে, আবার বাস্তব অসমতা দূর করতে বিশেষ ব্যবস্থার কথাও বলছে। এরপর অনুচ্ছেদ ১৬, সরকারি চাকরিতে সমান সুযোগ। এখানেও কি একই রকম ব্যাপার? হ্যাঁ, অনেকটা তাই। অনুচ্ছেদ ১৬(১) আর ১৬(২) বলছে, সরকারি চাকরিতে সব নাগরিকের সমান সুযোগ থাকবে। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, বংশজাত, জন্মস্থান বা বাসস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য করা চলবে না। এটা হলো সাধারণ নিয়ম। কিন্তু এখানেও তো সংরক্ষণ আছে। আছে। ১৬(৪)
রাষ্ট্রকে ক্ষমতা দেয় চাকরিতে সেই সব পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করার, যাদের চাকরিতে যথেষ্ট প্রতিনিধিত্ব নেই বলে মনে হয়। মানে এখানেও সেই ইতিবাচক বৈষম্য। হ্যাঁ, এছাড়াও পদোন্নতিতে সংরক্ষণ, ব্যাকলগ পূরণের কথাও আছে পরের ধারাগুলোতে। উৎসে যেমন বলা হয়েছে, সংরক্ষণের ভিত্তি জাতি, লিঙ্গ, এমনকি বাসস্থানও হতে পারে কিছু ক্ষেত্রে। বাসস্থান কিভাবে? যেমন অনুচ্ছেদ ১৬(৩) অনুযায়ী সংসদ আইন করে কোনো রাজ্যের বা অঞ্চলের চাকরির জন্যে সেখানকার বাসিন্দা হওয়া বাধ্যতামূলক করতে পারে। কিন্তু সরাসরি ধর্মের ভিত্তিতে সরকারি চাকরিতে সংরক্ষণ সাধারণত হয় না। আচ্ছা। তবে হ্যাঁ, পিছিয়ে পড়া শ্রেণী চিহ্নিত করার সময় অন্য ফ্যাক্টরের সাথে ধর্মও হয়তো পরোক্ষভাবে আসে। উৎস যেমন উদাহরণ দিচ্ছিল, ছত্তিশগড়ের বস্তারের মতো পিছিয়ে পড়া অঞ্চলের আদিবাসীদের জন্য হয়তো শারীরিক যোগ্যতার একটু ছাড় দেওয়া হলো, যাতে তারা সুযোগ পায়। এটা পজিটিভ ডিসক্রিমিনেশন। বৈষম্য নিষেধ, সমান সুযোগের পর আসছে অনুচ্ছেদ ১৭, অস্পৃশ্যতা বা ছুতমার্গ বিলোপ। এর গুরুত্ব তো বিরাট। সাংবিধানিক ও সামাজিকভাবে এর গুরুত্ব অপরিসীম। অনুচ্ছেদ ১৭ সরাসরি বলছে অস্পৃশ্যতা শেষ, এর যে কোনো রূপ আচরণ নিষিদ্ধ, এবং এটা একটা দণ্ডনীয় অপরাধ। এটার কি কোনো ব্যতিক্রম আছে, মানে কোনো যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা? না, এটা একটা অ্যাবসলিউট রাইট, কোনো ব্যতিক্রম নেই। উৎস এখানে একটা করোনা রোগীর উদাহরণ দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, ভালো উপমা ছিল। সংক্রামক রোগ হলে সংক্রমণ এড়াতে দূরত্ব রাখাটা স্বাস্থ্যের কারণে, কিন্তু জাতি বা বর্ণের জন্য কাউকে অচ্ছুত মনে করা, এড়িয়ে চলা, ছুঁতে না চাওয়া, এটাই হলো অস্পৃশ্যতা, যা অনুচ্ছেদ ১৭ একদম নিষিদ্ধ করেছে। এটা মানুষের মর্যাদার ওপর চরম আঘাত। এর বিরুদ্ধে কি কোনো আইন আছে? পাশ হয়। পরে ৭৭ সালে সেটার নাম হয় নাগরিক অধিকার সুরক্ষা আইন ১৯৫৫। ১৯৮৯ সালে আরও কড়া আইন এসছে, SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্ট। যদিও সমাজে হয়তো এটা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু আইনি ব্যবস্থা খুব শক্ত। এবার শেষ অনুচ্ছেদ আজকের আলোচনার জন্য, অনুচ্ছেদ ১৮, উপাধি বা টাইটেলস বিলোপ। এর কারণ কি? মূল কারণ হলো গণতান্ত্রিক সমাজে কৃত্রিম ভেদাভেদ দূর করা। আগেকার দিনে ওই যে রাজা মহারাজা, রায়বাহাদুর, নাইটহুড, এইসব উপাধি সমাজে একটা উঁচু নিচু ভাব তৈরি করত। হ্যাঁ, করতো তো। অনুচ্ছেদ ১৮ বলছে, রাষ্ট্র মিলিটারি বা একাডেমিক ডিস্টিংশন ছাড়া অন্য কোনো উপাধি দেবে না। তাহলে ভারতরত্ন, পদ্মভূষণ এগুলো তো দেওয়া হয়। হ্যাঁ, দেওয়া হয়। এগুলোকে উপাধি বা টাইটেল হিসেবে দেখা হয় না। এগুলো হলো জাতীয় সম্মাননা বা ন্যাশনাল অ্যাওয়ার্ডস। সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিয়েছে। ও আচ্ছা। তবে যিনি পাচ্ছেন তিনি নামের আগে বা পরে এটাকে পদবীর মতো ব্যবহার করতে পারবেন না। যেমন ভারতরত্ন শচীন তেন্ডুলকর লেখা ঠিক নয়, কিন্তু শচীন তেন্ডুলকর ভারতরত্ন প্রাপক এভাবে বলা যায়। আর ডক্টর, প্রফেসর, ব্রিগেডিয়ার? এগুলো ব্যবহার করা যাবে, কারণ এগুলো শিক্ষাগত বা সামরিক অর্জন বা পদের পরিচায়ক। এগুলো বংশানুক্রমিক বা কৃত্রিম সম্মান নয়। আর বিদেশি উপাধি? ভারতের কোনো নাগরিক যদি বিদেশি রাষ্ট্রের থেকে উপাধি নিতে চায়, তাহলে রাষ্ট্রপতির অনুমতি লাগবে, যাতে বিদেশি প্রভাব বা আনুগত্যের প্রশ্ন না ওঠে। তাহলে যদি আমরা ১৪ থেকে ১৮ পুরোটা একসাথে দেখি, মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে? মূল সুরটা হল সমতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি। অনুচ্ছেদ ১৪ ভিত্তি তৈরি করল, ১৫ নির্দিষ্ট কারণে বৈষম্য আটকাল, ১৬ চাকরিতে সমান সুযোগ দিল, ১৭ অস্পৃশ্যতার মতো কলঙ্ক মুছল, আর ১৮ কৃত্রিম উপাধির দেওয়াল ভাঙল। এই ৫টা মিলেমিশে ভারতীয় গণতন্ত্রের সমতার আদর্শটাকে ধরে রেখেছে। চমৎকারভাবে গুছিয়ে বললেন। উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আলোচনাটা সত্যিই অনেক কিছু স্পষ্ট করল। এখন আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে দেওয়া যায়। সংবিধান তো কাঠামোটা দিয়েছে, আইনও হয়েছে, কিন্তু বাস্তবে সমাজের গভীরে সেই সমতা কতটা এসছে? ভাবনার বিষয়। ওই যে ইতিবাচক বৈষম্য বা সংরক্ষণের কথা বললাম, সেগুলো কি লক্ষ্য পূরণ করতে পারছে, নাকি নতুন কোনো সমস্যা তৈরি করছে? এই সাংবিধানিক আদর্শ আর কঠিন সামাজিক বাস্তবতার টানাপোড়েনটা, এটা নিয়ে ভাবা দরকার। ঠিক। অথবা আরেকটা দিকও ভাবা যেতে পারে, অনুচ্ছেদ ১২ রাষ্ট্রের যে সংজ্ঞা দিয়েছিল সেটা তখনকার মতো ঠিক ছিল, কিন্তু আজকের দিনে যেখানে বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা বেসরকারি সংস্থার ক্ষমতা বা প্রভাব হয়তো রাষ্ট্রের চেয়েও বেশি, সেখানে ওই সংজ্ঞাটা কি যথেষ্ট? তাদের কাজ কি মৌলিক অধিকারের আওতার বাইরেই থেকে যাবে?
এই প্রশ্নগুলো কিন্তু ভবিষ্যতের আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ।